তুই শুধু আমার উন্মাদনা। পর্ব সংখ্যা ৮। নিশান রুমে ঢুকে ডিভানে গিয়ে বসলো। বসে ফোনে স্ক্রল করতে লাগলো। জিহানও নিশানের রুমে ঢুকে ওর পাশে বসলো। জিহান নিশানের দিকে তাকাচ্ছে। নিশানের কোনো রিয়াকশন নেই। মানেটা কি এসবের? জিহান এবার নিশানের হাত থেকে ফোনটা কেড়ে নিল। নিশান জিহানের দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলল, কী রে, সমস্যা কি? ফোন দিলি কেন? এই একই প্রশ্ন আমার। তোর সমস্যা কি? বিয়েতে রাজি? এদিকে আমার সাথে এই সিমির বিয়ে। আজব, তুই কিছু বললি না, উল্টো রাজি হয়ে গেলি। নিশান ডিভানে মাথা রেখে বলল, কত বছর আর ভার্জিন থাকবো? ভার্জিন তো এবার নষ্ট করতে হবে। ঠিক সময় বিয়ে করলে এতদিনে নিজের মেয়েকেও বিয়ে দিতে পারতাম। মনটা খালি এখন বউ বউ করে। বউকে আদর করতে, চুম্মা দিতে মন চায়। জিহান নিশানের এইসব কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, সে তুই আদর কর, চুম্মা খা, খাবি খা, যা কর, তাতে আমার কিছুই যায় আসে না। তবে তুই কাকে বিয়ে করতে চাচ্ছিস? আর এইদিকে সিমির সাথে আমার? অসম্ভব, আমি এটা মানব না। আন্দোলন করব, নয়তো তোর নামে থানায় মামলা দেব। আরে ভাই, সিমিকে আমি নিজের বোনের চোখে দেখি। তুই দেখিস, বাট আমি না। তুই যে ওকে কোনো সময় বোনের নজরে দেখিসনি এটা আমি ভালো করেই জানি। কিন্তু তুই এটাও জানিস ভালোভাবে তুই সিমিকে কতটা চাস। সেখানে তুই সিমিকে রেখে অন্য মেয়েকে বিয়ে করার কথা ভাবলি কিভাবে? সাথে আবার আমার সাথে সিমির বিয়ের কথা বললি, কিচ্ছুই বললি না কেন? নিশান চোখ বন্ধ করে বলল, কুল ব্রো, কুল। বিয়েতে রাজি হয়েছি, বিয়েও হবে, বাসরও হবে, বাচ্চা কাচ্চাও হবে, একেবারে ফুটবল টিম। জিহান চোখ ছোট ছোট করে বলল, শুধু ফুটবল টিম কেন, তুই একেবারে ফুটবল টিমের সাথে ক্রিকেট টিমও বানিয়ে ফেল, আমি একদমই মাইন্ড করব না। কিন্তু সিমির সাথে বিয়েতে আমি রাজি না। নিশান জিহানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শালা ১০০ বার আমার ইস্যুকে টানছিস কেন? তোকে কে বলেছে আমার ইস্যুকে বিয়ে করতে? নিশানের কথা শুনে জিহান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর উল্লাসিত কণ্ঠে বলল, তার মানে তুই? নিশান বাঁকা হেসে বলল, হ্যাঁ, বিয়ে করব। মনটা আমার শুধু বউ বউ করছে। জিহান নিশানের পিঠে হাত দিয়ে বলল, কর কর, আমি সাক্ষী আছি। রাত 12টা 40। চৌধুরী বাড়ির সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। সামিয়া আজকে জারাদের সাথে ঘুমিয়েছে, কারণ সিমিকে ডাকতে নিষেধ করেছে সবাই। সিমি আজকে রুমের মধ্যে একা আছে। এমন সময় নিশান নিজের রুম থেকে বেরোলো। সোজা সিমির রুমের সামনে এসে ডুপ্লিকেট চাবি দিয়ে রুম খুলল। ভেতরে ঢুকলো অন্ধকার। নিশান দরজা লক করে দিয়ে লাইট অন করলো। সে বেডে তাকিয়ে দেখে সিমি নেই। নিশানের কুচকানো ভুরুজগল যেন আরো বেশি কুচকে গেল। সে ওয়াশরুমে গেল, না, সেখানেও নেই। নিশান এবার ব্যালকনিতে গেল। ব্যালকনিতে গিয়ে দেখতে পেল ফ্লোরে হাত পা ছড়িয়ে বসে আছে সিমি, চুলগুলো খোপা করা। তার পাশে অনেক ভাঙা কাচের টুকরো। বাহির থেকে আসা ল্যাম্পপোস্টের আলোতে সিমির মুখ দেখা যাচ্ছে। চোখে পানি চিকচিক করছে, আবার মুখে রক্তের ফোঁটা। নিশানের বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে। সে সিমির বাহু ধরে টান দিয়ে দাঁড় করালো। আচমকা এমন হওয়ায় সিমি ভড়কে গেল। সে সামনে তাকিয়ে দেখে নিশান ভাই তার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নিশান সিমির হাতে দেখল সব রক্ত ফ্লোরে ও রক্তে লাল হয়ে গিয়েছে তার সারা শরীর। তার যা বোঝার বোঝা হয়ে গিয়েছে। নিশান সজোরে চড় বসালো সিমির গালে। একে তো কিছু খাওয়া নেই, তার উপরে হাত কেটে এই রক্ত পড়েছে। আবার নিশানের এত বড় চড় খেয়ে মাথা ঘুরে পড়ে যেতে নিলে নিশান সিমির বাহু চেপে ধরল জোরে। সিমি ব্যথায় কুঁকড়ে উঠল। নিশান দাঁতে দাঁত চেপে বলল, এই মেয়ে, আমাকে মারবি তুই? হ্যাঁ বল, আমাকে মারবি? আমাকে মারলে কিন্তু তোকেও আমার সাথে মরতে হবে। দেবদাস হয়েছিস? হ্যাঁ, দেবদাস যে এইভাবে হাত কেটেছিস। সিমি কান্না করতে করতে বলল, নিশান ভাই, আমার লাগছে, ছাড়ুন প্লিজ। লাগুক, লাগার জন্যই তো ধরেছি। তুই হাত কাটলি কেন? সিমি এবার সাহস নিয়ে বলল, আমার হাত আমি কাটতেই পারি, তাতে আপনার সমস্যা কি? নিশান সিমির বাহু আরো জোরে চেপে ধরল, নিজের আরো কাছে নিয়ে আসলো। নিশানের গরম নিঃশ্বাস সিমির মুখে আছড়ে পড়ছে। সিমি চোখ বন্ধ করে ব্যথা সহ্য করে নিচ্ছে। নিশান আবারও একইভাবে বলল, হাত তোর হলেও জানটা আমার। তোকে বলেছিলাম না, আমার অনুমতি ব্যতীত তুই নিঃশ্বাসও নিতে পারবি না? ভুলে গিয়েছিস? কেন,
কে হন আপনি আমার, যে আপনার সব কথা আমার শুনতে হবে, আপনার কথাতে আমার নিঃশ্বাস নিতে হবে? সিমির এই কথা যেন নিশানের রাগে ঘি ঢেলে দেওয়ার মতো। নিশান আচমকা সিমির কাঁপতে থাকা কোমল ঠোঁট জোড়াতে নিজের শুষ্ক ঠোঁট দ্বারা দখল করে নিল। সিমির কান্না থেমে গিয়েছে, বুঝতে পারছে না কি হচ্ছে। নিশান এক হাত দিয়ে সিমির মাথা চেপে ধরে, আরেক হাত দিয়ে সিমির কোমরের খাঁচে শক্ত করে হাত দিয়ে সিমির ঠোঁটের ওপর রাজত্ব চালাচ্ছে। সিমি যখন হুঁশ আসলো তখন যেন ওর দমটা বন্ধ হয়ে আসছে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। ঠোঁট জ্বালা করছে, কেটে গেল নাকি? সিমি যেন এবার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে নিশানকে সরানোর চেষ্টা করছে, কিন্তু নিশান সে আরো শক্ত করে সিমিকে জড়িয়ে ধরে। সিমি ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে আছে, তাও যেমন তেমন না, একেবারে রক্ত বাহির করে দিয়েছে শুধু কামড়েই। আর সিমি ব্যথাতে চোখ বন্ধ করে আছে, দম বন্ধ। এইভাবে টানা 15 মিনিট পরে নিশান সিমির ঠোঁট ছেড়ে দিল। সিমি ছাড়া পেতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ঠোঁটে জ্বালা পোড়া হচ্ছে প্রচুর, সাথে নিঃশ্বাস মনে হয় এইভাবে আর একটু থাকলে দম বন্ধ হয়ে মারা যেত। নিশান সিমির ওড়না তুলে ঠোঁট মুছে নিয়ে বলল, প্রমাণ করে দিলাম আমার অনুমতি বিনা তুই নিজের নিঃশ্বাসও নিতে পারবি না। সিমি নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আমার ভাই হন, এইসব কি করলেন আমার সাথে? আমি তোকে কোনো সময় বোনের নজরে দেখিনি, আর দেখবো না। সাথে তোকেও আজ থেকে আমাকে ভাইয়ের নজরে দেখা অফ করতে হবে। বলে সিমিকে কোলে তুলে নিল। সিমি হাত পা ছোড়াছুড়ি করতে লাগলো। নিশান বলল, হাত পা ছোড়াছুড়ি ঠিক আছে, বাট চিৎকার করলে ফাঁসবি তুই, মাইন্ড ইট। সিমি হাত পা ছোড়াছুড়ি বন্ধ করলো। সত্যি এইভাবে কেউ দেখলে দোষ তো তার হবে। আর এই বিদেশি কুত্তা তাকে নিয়ে যাচ্ছে কই? ঠোঁটও জ্বলছে, না পারছে কিছু বলতে, না পারছে কিছু করতে। নিশান সিমিকে ওইভাবে কোলে নিয়েই সোজা বাড়ি থেকে বের হয়ে গেল। সিমি এখনো চুপ করে আছে, সে চুপচাপ দেখতে চাচ্ছে এই বিদেশি কুত্তা কি কি করে। নিশান সিমিকে নিয়ে গাড়িতে ওঠে। এদিকে ড্রাইভিং সিটে জিহান বসেছিল আগে থেকেই। নিশান উঠে বসতেই জিহান গাড়ি নিয়ে গেল গন্তব্যের দিকে। এদিকে সিমির ভয় লাগছে, এই দুই ভাই মিলে তাকে মারার কোনো প্ল্যান করছে নাকি, নাকি পাচার করে দিতে চাচ্ছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে, মুখ দিয়ে কথা বাহির হচ্ছে না। টানা 20 মিনিট ড্রাইভ করার পরে এসে থামলো একটা অফিসের সামনে। নিশান গাড়ি থেকে নামলো, সিমিকে নামালো। সিমির হাত নিজের হাতের মধ্যে নিয়ে অফিসের ভিতরে ঢুকলো। পিছু পিছু জিহানও আসলো। সিমি এদিক ওদিক তাকাতেই লাগলো, না কোথাও কেউ নেই। আর এই অফিসে কিসের কাজ করা হয়? সে অফিসের এদিক ওদিক তাকাতেই একটা সাইনবোর্ড দেখতে পেল, যেখানে লেখা আছে কাজী অফিস। এটা দেখার পরেই সিমির পা থেকে যেন মাটি সরে গেল। এই বিদেশি কুত্তা আর জাবেদার ভাতার তাকে কাজী অফিসে আনলো কেন? নিশান জিহান সিমি অফিসের ভিতরে ঢুকলো, দেখলো একটা মধ্যবয়স্ক টুপি পরে আছে। আরেক পাশে আছে কোট প্যান্ট পরা এক লোক। নিশান সিমিকে নিয়ে মধ্যবয়স্ক টুপি পরা লোকটার কাছে গেল। সিমির ভয় লাগছে খুব। নিশান বসলো, সাথে সিমিও। নিশান লোকটাকে বলল, শুরু করুন। সিমি ভয় পাচ্ছে খুব, কি শুরু করবে এরা? লোকটা হলো কাজী, তার সব কিছু আগে থেকেই লেখা ছিল, এখন তারা আসতেই পড়া শুরু করলো। আমি সালাউদ্দিন চৌধুরী ও রোজিনা চৌধুরীর কন্যা ঈশিতা জাহান সিমিকে প্রশ্ন করছি, আপনি কি তাজউদ্দিন চৌধুরী ও সেলিনা চৌধুরীর পুত্র তানভীর চৌধুরী নিশানকে 2 টাকা দিনমোহর ধার্য করিয়ে নিজের বৈধ স্বামী হিসেবে কবুল করছেন? যদি করে থাকেন তাহলে কবুল বলেন। সিমি চুপ করে বসে কান্না করছে। কাজী আবার বলল, মা কবুল বলো। সিমি এখনো চুপ আছে। কাজী নিশানের দিকে তাকিয়ে বলল, বাবা, মেয়ে তো এই বিয়েতে রাজি না। রাজি আছে কি নেই তা দিয়ে আপনার কোনো কাজ আছে? আপনার কানে কানে কি বলেছে সে রাজি না? কাজী দুই পাশে মাথা নাড়ালো, মানে না। কাজী আরও একবার সিমিকে কবুল বলতে বলল, কিন্তু সিমি চুপ করে আছে। নিশান উঠে দাঁড়ালো, সাথে সিমিকে দাঁড় করালো। নিশান বাঁকা হেসে বলল, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয়। বলে সিমির গালে জোরে একটা চড় মারলো। সিমি গালে হাত দিয়ে নিশানের দিকে তাকালো।
নিশান শান্ত কণ্ঠে বলল, কবুল বল। সিমিও জেদ ধরে আছে, ও কিছুতেই এই বিদেশি কুত্তাকে বিয়ে করবে না। এই কুত্তাকে বিয়ে করার থেকে যাবে তার ভাতারকে বিয়ে করা অনেক ভালো। সিমি বলল, মরে গেলেও বলবো না। সিমির এই কথা শুনে নিশান আবার একটা চড় মারল। কাজী উকিল ওরা হাবার মতো বসে আছে। এদিকে সিমি চড় খেয়ে কান্না করতে করতে বলল, আমার ব্যথা লাগছে। সিমির কথা পাত্তা না দিয়ে নিশান আরও একটা চড় মারল। সিমি এইবার জোরে জোরে বলল, বিদেশি কুত্তা কবুল, নাশপাতি ভাই কবুল, অ্যানাকোন্ডা কবুল। সিমি কবুল বলেছে ঠিকই, কিন্তু কি কি নাম বললো এগুলো? নিশান আপাতত শান্ত থেকে কাজী বলার আগেই সে বলে দিল, কবুল কবুল কবুল। কাজী শুধু এই ইউনিক বিয়েটা সম্পূর্ণ দেখলো, শেষ হতে হতে বলল, তোমাদের ইসলামীয় শরিয়াতে বিয়ে শেষ, আলহামদুলিল্লাহ। নিশান এবার উকিলের কাছে গিয়ে সাইন করলো, সিমিও করলো। তাদের ইসলাম ও আইনি দুইভাবে বিয়ে সম্পন্ন হলো। সিমি এখনও দুই গালে হাত রেখে কান্না করছে। বিয়ের কাজ শেষ হতেই নিশান সিমিকে টানতে টানতে আবার গাড়ির কাছে নিয়ে আসলো। ভেতরে ঢুকে বসলো। জিহান আসলো, গাড়ি এসে চালানো শুরু করলো। পুরো নিস্তব্ধ গাড়ির ভেতরে, শুধু সিমির নাক টানার আওয়াজ ছাড়া আর কিছুই আসছে না। চৌধুরী ভিলাতে যখন গাড়ি পৌঁছালো তখন রাত 1:30 বাজে। নিশান সিমিকে কোলে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। জিহানও আসলো। জিহান নিজের রুমে চলে গেল। এইদিকে নিশান সিমিকে তার রুমে না দিয়ে এসে নিজের রুমে নিয়ে গেল। নিশান রুমে ঢুকে দরজা লক করে সিমিকে বেডে ফেলে দিল। সিমি বলল, আমাকে এখানে আনলেন কেন? আমার রুমে দিয়ে আসেন। এইটাই তোর রুম, আজ থেকে তুই এখানে ঘুমাবি, আমার সাথে, আমার পাশে। বলে নিশানও বেডে বসলো। গায়ে থাকা টি শার্ট খুলে ফেলে দিল। উন্মুক্ত হলো বুক, লোমহীন বুক। তবে এই উন্মুক্ত পরিষ্কার বুকে কোনো পরিষ্কার দেখা যাচ্ছে না, কারণ বুকের ডান পাশ দিয়ে বাহু পর্যন্ত সম্পূর্ণ ট্যাটু, একটা ড্রাগনের ট্যাটু। বাম পাশের ঘাড়ে আছে, পিঠেও হয়তো আছে। সিমির তো নিশানের এইসব দেখে আরও বেশি ভয় লাগছে। নিশান লাইট অফ করে বেডে শুয়ে সিমিকে টান দিয়ে এনে নিজের বুকের মাঝে ফেলল। তারপর সিমির গলায় মুখ গুজে দিয়ে বলল, অনেক দিনের ক্লান্ত আমি, ঘুমাতে চাই, আমাকে একটু ঘুমাতে দে। নিশান কথা বললেই সিমির গলায় তার গরম নিঃশ্বাস ফেলছে। সিমি কেঁপে উঠছে। সিমির কাপা দেহ দেখে নিশান বলল, বিয়ে করেছি, বাসর করার হক রাখি, বাট করছি না। নিজেকে অনেক কষ্টে কন্ট্রোল করেছি, তাই এভাবে কাঁপাকাঁপি করবি না। করলে ফরজ গোসল করিয়ে দেব। সো চুপচাপ ঘুমা আর আমাকেও ঘুমাতে দে। সিমির যেন এবার নড়াচড়া বন্ধ হয়ে গেল। নিঃশ্বাস তাও যেন সে নিতে কষ্ট হচ্ছে। নিশান ওইভাবে গলায় মুখ গুজে দিয়ে কখন যে ঘুমের রাজ্যে হারিয়ে গেল। সিমিরও ঘুম আসছে। তার তো নড়তেই ভয় লাগছে, এই বিদেশি কুত্তা যদি কিছু করে। একই সময় চোখ বুজে আসলে সেও ঘুমিয়ে পড়ল ওইভাবেই।